শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতেই অন্তত ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আর্থিক সহযোগীদেরও আসামি করা হচ্ছে জানালেন চিফ প্রসিকিউটর। সমাবেশ ঘিরে সারা দেশে চলা হত্যার বিচারও করবে ট্রাইব্যুনাল। তদন্তের শেষ হয়েছে ৯০% কাজ। আসামি তৎকালীন সরকার প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ৫ মে ২০১৩ মতিঝিলের শাপলা চত্বরে চলছিল হেফাজতে ইসলামের মহাসমাবেশ। রাত ১১টার পর বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রেখে চালানো হয় নারকীয় হত্যাকাণ্ড। অংশ নেয় পুলিশ, র্যাব, বিজিবি। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ, লাঠিপেটা আর গুলিতে তখন দিশেহারা আন্দোলনকারীরা। শুধু ঢাকাতেই নয়, ৫ ও ৬ মে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। এরপর মৃত্যুর সংখ্যা নিয়ে চলে লুকোচুরি। রাজনীতি আর প্রহসনের কারণে বিচার হয়ে পড়ে অনিশ্চিত। দীর্ঘদিন পর ৫ মের এই হত্যাকাণ্ডের কুশীলবদের নিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানালেন, নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটছে এবার। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতেই অন্তত ৩২ জন হত্যার প্রমাণ মিলেছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা জানা যাবে তদন্ত শেষে। প্রায় ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা সব প্রমাণ পেয়েছি। আগামী ৭ জনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে চায় প্রসিকিউশন। পুলিশের লোক যারা জড়িত আছে, আমাদের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা যারা জড়িত আছে, অনেকে ফাইন্যান্স করেছেন বলে আমরা তথ্য পাচ্ছি। ছাত্রলীগ, যুবলীগের লোকজন তারা আছে, যারা এই ঘটনার মধ্যে যারা থাকবে সবাই আসবে। যারা শহীদ হয়েছে এই ঘটনায় তাদের যে তথ্যগুলো সংগ্রহ করা, এই সব কিছু মিলিয়ে আমাদের সময় কিন্তু আমরা ১-১.৫ বছরের বিষয়। ইনভেস্টিগেশনটা হচ্ছে ১-১.৫ বছর যাবত। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল হাসান অভিযুক্ত। তাছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১২ জন ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সব মিলিয়ে ২৫ জনের বেশি আসামি এ মামলায়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক হত্যা চেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান। ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হন ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক। পরে তিনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ১৫০ জন আসামি। হামে শুধু শিশুরাই নয়, কিশোর, তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ বছর বয়সী এক যুবক মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ১,২৬১ জন। এখনও ঢাকার ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ আছে। চিকিৎসকরা বলছেন, জেলা পর্যায়ে চিকিৎসার সুবিধা কম থাকায় ঢাকায় রোগীর চাপ বাড়ছে। শ্বাসকষ্টে শিশুর কান্না থামছেই না। চেষ্টা চলছে নেবুলাইজার দিয়ে কিছুটা সুস্থ করার। গেল কয়েকদিন বিরতির পর আবারও ঢাকার হাসপাতালে বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ৫০০ রোগী ভর্তি আছে। প্রাইমারি হচ্ছে ওকে স্যালাইন চলছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আগে একটু ভালো, হ্যাঁ, কিন্তু এই কাশিটা কমতে আসছে না। জেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা কম থাকায় রাজধানী ঢাকায় রোগীর চাপ বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
ডাক্তার বলছে যে একটু ভালোর দিকে আর একটু ভালো হলে মানে ছুটি দিয়ে দিবে। এখন মোটামুটি একটু ভালো। চিকিৎসা ভালো আছে আর বাচ্চা একটু লাইনে আইছে। আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে এখানে 3 দিন থাইকা, এখন আবার আমার মেয়ে আর ছোট ছেলে আছে আর কি ভর্তি। হামে শুধু শিশুরাই নয়, কিশোর, তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 30 বছর বয়সী একজন মারা গেছেন। আমাদের এইচডিওতে যেটা আমাদের 4 জন অলরেডি ক্রিটিক্যাল আছেন, মানে অ্যাডাল্ট বা 4 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে। এতদিন তো আমরা দেখে আসছিলাম শিশুদেরই বেশি হচ্ছে, শিশুদের এখনও বেশি হচ্ছে, বাট অ্যাডাল্টও আমরা পাচ্ছি। আগামী কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে স্বাভাবিক, কারণ এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। হামের উপসর্গ থাকা শিশুদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ চিকিৎসকদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের ট্রাক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন নারী শ্রমিকও রয়েছেন। রোববার ভোরে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও পিক আপ জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। ফায়ার সার্ভিস বলছে, ট্রাক চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে। নাফিজা বেগম ও বদরুজ্জামান দম্পতি 4 সন্তানকে বাসায় রেখে কাজে বেরিয়েছিলেন। সিলেটের ট্রাক আর পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী বদরুজ্জামান। নাফিজার অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে অচেতন মায়ের পাশে দিশেহারা 4 শিশু সন্তান। কাজে ওখানে দৌড় লইয়া গেছে, তখন ও গিয়ারি ও অ্যাক্সিডেন্ট হইয়া তারা জামাইব 2 জন, বাতিজি আর বাতিজির দামান, ওখান দামান মারা গেছেন আর বাতিজিও আছেন 4 জন। অন্যান্য দিনের মতোই রোববার ভোরে আম্বরখানা থেকে পিকআপে যাত্রা করেন 22 জন নির্মাণ শ্রমিক। লালাবাজারে নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারা। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 4 শ্রমিক। আহত 10 জনকে নেওয়া হয় ওসমানী মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও 4 জনকে মৃত ঘোষণা করেন। আমরা প্রায়োরিটি করব এবং আমরা এখানে যারা মানে কোঅর্ডিনেশনটা যাতে ভালো হয় এই ব্যবস্থাটা আমি চেষ্টা করব। আর ডেড বডি এখন আমার মর্চুরিতে আছে 8 জন। নিহতরা হলেন সুনামগঞ্জ বিশম্বরপুরের 2 সহোদর আজিরউদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার নার্গিস, দিরায়ের মুন্নি বেগম, ভাটিপাড়ার নুরুজ আলী ও ফরিদুল, সিলেটের কোম্পানিগঞ্জের পাণ্ডব বিশ্বাস ও কুটামারা গ্রামের বদরুজ্জামান। পুরুষ মহিলা একজন জায়গাত মারা গেছে আর পুরুষ 3 জন মারা গেছে জায়গাত। আমরা আইসা তো কইতে পারি না। আমরা তো 20-22 জন কাজে যাইমু। আমরা যাওয়ার পরে ওই যে তেলিবাজার নাকি হয় ও বাজারে গেছি আর টাকাই আমরা সরাসরি মারি দিছে একবারে। এদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদেরকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমার 20 টাকা আমি আজকে দিন গিয়া বাদাম খালকে গিয়া ফুলের ফার থেকে ফিরে আইসন। মেডিকেল হওয়ার পরে আমি খবর পাইছি আমার মা মারা গেছে, যে উনি ডালাই কাজ করতেন। ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাত্রের থেকেই সে চালায় আসছিল গাড়িটা, সকালে হয়তো এই জায়গার মধ্যে সরল একটা রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটার কথাটা। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। ভোরে উপজেলার বনিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল আওয়াল জিসান ও তার শ্যালক সোহাগ। স্বজনরা জানায়, জিসান ছুটিতে নাচলে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সোহাগ তার বোন জামাইকে বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে মোটরসাইকেলে নাচলের আড্ডা এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথে বনিপুর এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় জিসান ও সোহাগের। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক। এদিকে কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানে চাপায় প্রাণ গেছে 7 বছর বয়সী ছেলের।
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 2014, 18, 24 সালে জাতি দেখেছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি, দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আপনার মূল্যবান নির্দেশনা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পথকে আরও অর্থবহ, ফলপ্রসূ ও দেশপ্রেমে উজ্জীবিত করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে 34টি অধিবেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে আগামী 6 মে পর্যন্ত। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে। তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায়। গণভোটের রায় উপেক্ষিত হয়, প্রত্যেক নাগরিক প্রতারিত অনুভব করছে অভিযোগ করেন এনসিপি শীর্ষ নেতারা। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে এসব কথা বলেন নেতারা। দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী সেশনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলোর উপর গণভোটের রায় নেওয়া হয়,
কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সংস্কার থেকে সরে গেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনতা যাচাই করুক। কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যেও মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। নতুন করে হাওড় অঞ্চলে আর ভারী বৃষ্টি হয়নি, তবে এখনও পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। এদিকে আজ থেকে হাওড় অঞ্চলে 6 জেলায় শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। তবে যারা ধান কাটতে পেরেছেন তারাও রয়েছেন দুশ্চিন্তায়। বৈরী আবহাওয়ায় ঠিকমতো শুকাতে না পারায় সরকারি গুদামে খাদ্যশস্য বিক্রি নিয়ে শঙ্কায় তারা। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাসের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী। বিস্তীর্ণ হাওর জুড়েই ফসলের পচা গন্ধ। কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কপাল পুড়েছে বহু কৃষকের। শনিবার দুপুরের পর থেকে আর ভারী বৃষ্টি হয়নি হাওড় অঞ্চলে, তবে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে পানিতে তলিয়ে রয়েছে বিপুল পরিমাণ জমির পাকা আধা পাকা ধান। জলাবদ্ধ জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন, রয়েছে ধান কাটা শ্রমিকের সংকটও। ফলন বাঁচাতে আপ্রাণ চেষ্টা কৃষাণীর। কৃষি বিভাগের হিসাবে এসব জেলায় বানের পানিতে তলিয়েছে অর্ধলক্ষাধিক হেক্টর জমির বোরো ধান। যা আছে সব গেছে পানি তোলে, অনেক কিছু টান সাইডে আছে, যে মাঝে বা কষ্ট মষ্ট করে কাটতেছে, তাও ওইটির মাঝে উড়াত পানি, কোমর পানি। 6 কের জমিন করছিলাম, 3 কের নিচে কি পানি আর 3 কের জমিন খাটাইছি, অনেক খাটাইয়া ফুকাইতেও পারি না, চলতাম খিলা খাইতাম খিলা, ওই চিন্তাই মনে আমরা 1 বছরের ফসলই পাই, বছরিয়া ফসল। এখন এখান থেকে বেচার তো কোনো উপায়ই নাই, আমরা এই বছরের খাওয়াই হইতো না। এদিকে হাওড়া অঞ্চলের 6 জেলায় রোববার থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে হাওড়ে এই কার্যক্রম 12 দিন এগিয়ে এনেছে সরকার। এতে অনেকেই স্বস্তি জানিয়েছেন। তবে সরকারি মানদণ্ড 14% আর্দ্রতা নিশ্চিত করে ধান বিক্রি নিয়ে শঙ্কায় বহু কৃষক। বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে তারা। আবার সময়সীমা ও ধান কেনার পরিমাণ নিয়েও আপত্তি আছে অনেকের। এবার সরকার প্রতি কেজি ধানের দাম 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা নির্ধারণ করেছে। শস্য সংগ্রহ চলবে 31 আগস্ট পর্যন্ত। 10 কেজি আনছিলাম, 3 কেজি আনছি এফের ফসা। এগুলো কি দেখো তোমার ঈশ্বর জানে, আমরা বলা কিছু নাই, মাথা ঠিক নাই। আমরা পঞ্চায়েত 70 রোহিত লাগাইয়া পালা থেকে ফুকাইয়া আলু কইয়া তারপরে নেওয়াতে ভালো লাগে না। আমরা রোহিত মুখ কয় আর আমরা মুখ কয়। আমরা তো পানি থেকে এবার তো ধান উড়াইতে আমি পারতেছি না। তা আমরা ধান উড়াই কোন সময় সরকার, আমরা ধান লইব কোন সময়, আমরা ধান দিবার সময় তো সরকার হবে, আমরা ধান লই লিছি, গুদামার জায়গা নাই, তখন তো আমরা কৃষক কর্ম বিপদ। কৃষক যদি ধান নিয়ে আসে মানসম্মত আমরা নেব, আর বিনির্দেশ বহির্ভূত ধান নিলে তো আমাদের অসুবিধা, যেহেতু এটা দীর্ঘদিন আমাদের স্টক রাখতে হবে। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের মন্ত্রণালয় থেকে 3 মাসের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব, এবং উনি কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য।
জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশেষ করে কিশোরগঞ্জ নেত্রকোনা আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে বৃষ্টিপাত, তবে আগামী ৩-৪ দিন বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে, এরপর কমতে থাকবে, চলবে এক সপ্তাহ পর্যন্ত, জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। অন্যান্য বিভাগের চেয়ে দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হবে এ সময়। ভূমিধসের শঙ্কা আছে সিলেট, চট্টগ্রাম সহ পার্বত্য এলাকাগুলোতে। এ সময় বজ্র মেঘ তৈরি হবে, তাই বজ্রপাতের সময় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ দেন তিনি। আবহাওয়া অফিস জানিয়েছে 12ই মে পর্যন্ত তাপমাত্রা সহনীয় থাকবে, এরপর বাড়বে ক্রমান্বয়ে। সারা দেশে মৃদু থেকে মধ্যম একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মাসের শেষের দিকে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এখন যে অবস্থা আছে বৃষ্টিপাত আসলে আগামী এক সপ্তাহ কম বেশি বৃষ্টিপাত আরও থাকবে, তবে প্রথম দিকের দিনগুলো হয়তো আগামী 3-4 দিন বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বেশি থাকবে। এই মাসে 15 তারিখ পর্যন্ত আমরা তাপপ্রবাহের আশঙ্কা করছি না। বৃষ্টিপাত কমে গেলে তো সেক্ষেত্রে তাপপ্রবাহটা আসতে পারে, এবং সেটা তো 1 থেকে 2টা তাপপ্রবাহ, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আসতে পারে। বজ্রমেঘটা কেটে যাওয়ার পর যদি সে ঘর থেকে বের হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের প্রাণহানি কিন্তু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। হবিগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের 4টি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরিভাবে রক্ষণাবেক্ষণ করা না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সড়কে যান চলাচল। স্থানীয়রা জানায়, সম্প্রতি অতি বর্ষণ, পাহাড়ি ঢল ও চা বাগান থেকে নেমে আসা পানিতে রাস্তার পাশে মাটি সরে যায়, ফলে ব্রিজ সহ সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় গর্ত। এতে যে কোনো সময় বৃষ্টি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। সড়ক বিভাগ জানায়, এরই মধ্যে ভাঙা অংশগুলো প্রাথমিকভাবে মেরামত করা হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ করে সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সড়ক ও ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামত করা হবে। কুমিল্লায় সদর উপজেলা বিএনপি সভাপতিকে আটকের অভিযোগ এনে থানা ঘেরাও ও শাসনগাছা বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে নেতাকর্মীরা। দুপুরে শাসনগাছা এলাকা থেকে আটক করা হয় রেজাউল কায়েমকে। নেতাকর্মীরা জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে দেয়া মিথ্যা মামলায় রেজাউল কায়েমকে আটক করা হয়েছে। তাকে না ছাড়া পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। তবে আটকের বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এদিকে বাসস্ট্যান্ড অবরোধ করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এই বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এখনো কি বাসস্ট্যান্ড আর থানা অবরোধ রয়েছে? অবরোধকারীরা কি বলছেন? শাওন, এখন যে বাসস্ট্যান্ডের যে অবরোধ সেটি কিন্তু আসলে এখন থেকে 2 ঘন্টা পূর্বেই তুলে নেওয়া হয়েছে। তবে যে রেজাউল কায়েমকে কিন্তু আটকের প্রায় 6 ঘন্টার অধিক সময় চলছে। এখন পর্যন্ত কিন্তু তাকে পুলিশ হেফাজতেই রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও যে প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে আসলে এই বিষয়ে আসলে তাকে কোন উদ্দেশ্যে তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে বা বর্ষার মধ্যে রয়েছে। এখানে তার যারা অনুসারী রয়েছেন তারাও কিন্তু দিন ধরে অপেক্ষা করছেন তার জন্য, তার মুক্তির আশায়। এদিকে আমরা বিভিন্ন তথ্যসূত্রে যেটি জেনেছি, আসলে তাকে মহলের নির্দেশেই আটক রাখা হয়েছে। হয়তো উপর থেকে আবার সেই যদি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসে তখন হয়তো বা তাকে ছেড়ে দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু আসলে তার যে নেতা কর্মীরা রয়েছেন তাদের দাবি হচ্ছে তাদের যে নেতা নির্দেশ, তাকে আসলে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ তখন পর্যন্ত আটক করে রেখেছে এবং তারা প্রত্যাশা করছেন হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু তার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু থানা গেটে অবস্থান করছেন। শাওন, খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রামের খাতুনগঞ্জ। জমানো টাকা দ্রুত প্রদান করা এবং হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করেন তারা। একটি ব্যাংকে তালা মেরে দেন। ব্যাংকের ভেতরে হইচই, হট্টগোল এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা সকালে জড়ো হন চট্টগ্রামের খাতুনগঞ্জে। জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল নিয়ে প্রথমে যান ইউনিয়ন ব্যাংকে। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এক পর্যায়ে ব্যাংকের ওই শাখায় তালা মেরে দেন। আমানতের টাকা না পাওয়ায় দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন দাবি বিক্ষুব্ধ আমানতকারীদের।
তারা কিন্তু জানতো, জেনে ম্যানেজার সাহেব নিজে পালিয়ে গেছেন। এটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে। আসল থেকে টাকা দেওয়ার তো কোনো সুযোগ নেই, আমাদের আমানত আমাদেরকে ফেরত দিক, আর ডেইলি ট্রানজাকশন এটা দিতে হবে। আমাদের দাবি আদায় হয় নাই, আমরা আজকে কর্মসূচি নিয়েছি, আজকে ব্যাংকে ব্যাংকে আমরা তালা লক করব। আজকে আমরা মাঠে নামবো ওনার এমপ্লয়ীদেরকে নিয়ে। সরকার বাধ্য করছে আজকে আমাদেরকে এই জুলুমের মধ্যে আনার জন্য। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও ম্যানেজারের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় ব্যাংকটির প্রশাসক আমানতকারীদের ফোনে আশ্বাস দিলেও তা না মেনে ওই শাখায়ও ক্ষুব্ধ গ্রাহকরা তালা মেরে দিতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আস্থা ফিরাবার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের আস্থায় না নেন, আপনার এই ব্যাংক কখনো দাঁড়াতে পারবে না। এখানে আমরা যদি ভাঙচুর চালাই বা এখানে কোনো ধরনের অপ্রীতিকর কিছু তাহলে তো আর এগুলো সমাধান হবে না। সমাধান মাধ্যমে মৃত্যু মাধ্যমে দাবি কিন্তু প্রশাসনের কাছে চলে আসছে, খালি প্রশাসন স্যার না, এটা গভর্নর স্যারের কাছে চলে, এটা তো পাবলিক হয়ে গেছে। এটা তো আমার আর বলার কিছু নেই। আমি আপনাদের পক্ষে তাদের সাথে আমি কিছু সব বলবো যে স্যার এটা অবশ্যই তাদের দাবি, আমাদেরও দাবি। জমানো টাকা না পেয়ে বিক্ষুব্ধ আমানতকারীদের হইচই, মিছিল, স্লোগানে ব্যাংকের ভেতরে হট্টগোল সৃষ্টি হয়। লেনদেন সচল রাখতে না পারলে কর্মকর্তা কর্মচারীদের চলে যেতে বলেন গ্রাহকরা। এটা অবশ্যই বিব্রতকর আমাদের জন্য। আমরা তো চেষ্টা করছি, আমরাও এখানে কর্মী। একটা সিদ্ধান্ত আসবে, সার্কুলার আসবে, সার্কুলার অনুযায়ী আসলে তখন আমরা বাকিটা ওদের কথা মতো আমরা চলে যাব, দিয়ে দিব। বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী সবকিছু করছি। এখন এই ধরনের পরিস্থিতি আসলে কাম্য নয়, এখানে সবারই সহযোগিতা দরকার। পরে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকে গিয়েও সেখানে বিক্ষোভ করেন আমানতকারীরা। দাবি না মানলে ব্যাংক অচল করে দেয়া সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে। এর মধ্যেই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে কোরবানির পশু পরিবহন নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে একথা জানান মন্ত্রী। জানান খামারিরা যাতে লোকসানে না পড়ে সেজন্য ভারতীয় গরু আমদানি বন্ধে সীমান্ত এলাকায় কোনো হাট বসতে দেয়া হবে না। মন্ত্রী জানান এবার ঈদে 1 কোটির কিছু বেশি গরুর চাহিদা রয়েছে। খামারিদের কাছে পর্যাপ্ত গরু ছাগল মজুদ আছে বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী। তাই কোরবানির পশুর সংকট হবে না বলে আশা প্রকাশ করেন আমিনুর রশিদ। জানান অনলাইনে পশু বেচা বিক্রির ক্ষেত্রে খাজনা দিতে হবে না। ট্রাকে পশু বহনের ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পশু গতবার যা ছিল এবারও তাই আছে। 1,23,00,000 না, 1,24,00,000। প্রশাসন একেবারে শক্তভাবে অবস্থান নিয়েছে। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দাবির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এই দেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা, এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা। অবৈধ অস্ত্রধারী মাদক কারবারি গডফাদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, অপরাধ চক্রের মূল উৎপাটন করে নাগরিকদের স্বস্তি দেয়াই ডিএমপির লক্ষ্য। জানান রাজধানীর কয়েক জায়গায় পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। বলেন, চাঁদাবাজের কোনো পরিচয় নেই। যারা তাদের ছাড়িয়ে নিতে তদবির করবে তাদেরকে চাঁদাবাজের পৃষ্ঠপোষক বলে ধরে নেওয়া হবে। শীর্ষ সন্ত্রাসী নেই উল্লেখ করে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি তাদের পরিচয় বা ইত্যাদি আমাদের কাছে মুখ্য না। মুখ্য হলো সে চাঁদাবাজি করে, অপরাধ করে। এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। মালিকের স্বার্থে খণ্ডিত সত্য প্রকাশ করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে
দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান সরকারের যৌক্তিক সমালোচনা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি ও ইউনেস্কোর যৌথ আয়োজনে আলোচনা সভা। অংশ নেন সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। তার এটার কোনো বিচার হচ্ছে না। আলোচনায় অংশ নিয়ে সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, মালিকের স্বার্থে খণ্ডিত সত্য প্রকাশ করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না। গণমাধ্যমগুলোকে নিজেদের নীতিমালা তৈরির তাগিদ দেন তিনি। আহ্বান জানান স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের। লিগাসি মিডিয়ার মাধ্যমগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোতে যারা কাজ করেন, নেতৃত্ব দেন, তাদেরকেই উদ্যোগী হয়ে নিজেদের একটা কোড অফ ইথিক্স এটা তৈরি করতে হবে এবং সেই ইথিক্স এনফোর্স করতে হবে। সেজন্য একটা স্বাধীন গণমাধ্যম কমিশন হতে হবে। অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ অভিযোগ করেন, 5 আগস্টের পরে গণমাধ্যমকে সবচেয়ে বেশি দোষারোপ করা হয়েছে। বলেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে উদ্যোগ নেয়নি। সম্প্রচার কর্মীদের বেতন কাঠামো নিশ্চিতের দাবি জানান বিজেসির চেয়ারম্যান। রিফর্ম কমিশন যে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে, আশা করি যে সরকার এবার এটা গঠন করবেন। পত্রিকার জন্য যে ওয়েস বোর্ড আছে, কিন্তু সম্প্রচার কর্মীদের জন্য, সাংবাদিকদের জন্য কিছুই নাই। সো এই জায়গাটাই সরকারকে ভূমিকা রাখতে হবে এবং আমি জোর দাবি জানাবো এখান থেকে। সিনিয়র সাংবাদিকরা প্রভাবিত না হয়ে সংবাদ পরিবেশনের উপর জোর দেন। বলেন, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে। আমাদের সেলফ রেগুলেশন বা সেলফ ডিটারমিনেশনটা কোথায়? কেন আমরা আমাদের নিজেদের একটা এজেন্ডা তৈরি করতে পারছি না যেটা গভর্নমেন্ট ফলো করবে? সুতরাং আমাদের মিডিয়ার সেই প্রাতিষ্ঠানিক ভিত্তিটা না থাকার জন্য এই দুর্বলতা। কোনো রকম প্রভাবিত না হয়ে সংবাদ পরিবেশন করতে পারি, তাহলে আমাদের সেই ট্রাস্ট হয়তো আমরা আবার ফেরত পাবো। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, সাংবাদিকতায় দলীয়করণ অব্যাহতভাবে চলছে। বলেন, ডিজিটাল আইন প্রয়োজন, তবে তা যেন মানুষের মৌলিক অধিকার খর্ব না করে। ডিজিটাল স্পেসটাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেশনের মধ্যে আনতে হবে। অ্যাবসলিউটলি ট্রু। কোনো দেশে সেটা নিয়ন্ত্রণের বাইরে না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উইল ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, সরকার বিটিভি ও বেতারকে জনকল্যাণে ব্যবহার করবে। জানান, আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুত সমাধান আসতে পারে। আটক সাংবাদিকদেরকে নিয়ে কথা ফাহিম ভাই তুলেছেন, হুইচ ইজ ভেরি রাইট, আমি এগ্রি করি। নওয়াব যেদিন মিটিং করেছিল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে, সেদিন এই ইস্যুটা এসেছিল। প্রাইম মিনিস্টার এটাকে নিজে সিরিয়াস কগনিজেন্সে নিয়েছেন। আমরা আশা করি এই সংকটটার একটা দ্রুত সমাধান হতে পারে। মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব। জার্মান অ্যাম্বাসেডর বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক নয়। The rankings of Bangladesh when it comes to media freedom, it is pretty disappointing. তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন তথ্য বিশেষজ্ঞ নিয়ে পরামর্শ কমিটি এবং পরবর্তীতে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাবের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর তথ্য ভবনে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি শেষে এমনটাই জানান তিনি। চিন্তা, চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। জানান, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। অনুষ্ঠানে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাজনীতি ঠিক না হলে গণমাধ্যম কোনোদিন ঠিক হবে না। বিনা বিচারে যেন সাংবাদিকদের আর জেলে যেতে না হয় সেই দাবি জানান তিনি। এর আগে সকালে অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর গিয়ে শেষ হয় র্যালিটি। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। সুপ্রিম কোর্টের এজলাসে অবিলম্বে সাংবাদিকদের প্রবেশ সহ স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতের সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট কর্মরত সাংবাদিকরা। দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে 4 মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেন সাংবাদিকরা। দুপুরে মুক্ত গণমাধ্যম দিবসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবি
দাবিতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমে গণতন্ত্রের মূল ভিত্তি, অথচ আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা। সাংবাদিকরা সেই আইন এবং সংবিধানের যে আমাদের অধিকার দেওয়া হয়েছে সেটা মেনে নেই, সাংবাদিকতা করবে। আশা করি আমাদের এই পথ উনি বন্ধ না রেখে উনি খুলে দেবেন। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনয়ের সাথে বলতে চাই, আগে যেভাবে সুপ্রিম কোর্ট চলছিল, যেভাবে সাংবাদিকরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে আপনি প্রবেশ করতে দিবেন। শিক্ষা দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত দেশের 51% মানুষ। বেড়েছে দারিদ্র্য আক্রান্ত মানুষের সংখ্যাও। মূল্যস্ফীতির কারণে সমাজে ভাঙন ধরেছে, ঋণ ফাঁদের মধ্যে আটকে গেছে দেশের সব নাগরিক। বিকেলে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং অংশীজনদের নিয়ে নেটওয়ার্কিং আলোচনায় উপদেষ্টা এমন কথা বলেন। জানান, উন্নয়নকে সর্বজনীন করতে চায় সরকার, সেজন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ফেরানো হচ্ছে শৃঙ্খলা। উপদেষ্টা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আনা হবে পরিবর্তন। লুটপাটের অর্থনীতি এতদিন ছিল, সেই ধারা থেকে বের হবার কৌশল গ্রহণ করা হচ্ছে। বক্তারা বলেন, উন্নয়ন হতে হবে অংশগ্রহণমূলক। সমাজে বৈষম্য থাকলে সেই সমাজ দুর্বল হয়, তাই সব ক্ষেত্রেই দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমাদের দরকার হচ্ছে যে একটা জীবন চক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়, এবং আমরা সেদিকে হাঁটছি এবং সেটা দেখতে চাই যে সামাজিক সুরক্ষা। অনেক রকমের সংশয় উপস্থাপন করা হয় যে ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে, কিন্তু সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এগুলোতে ব্যবস্থা করব। চাঁদপুর কুমিল্লা সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় এই অভিযান। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নেওয়া অভিযানে খাজুরি এলাকা পর্যন্ত সরিয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয়রা জানায়, বছরের পর বছর ধরে গড়ে ওঠা এসব দোকানপাট স্থাপনা যান চলাচলে বাধা সৃষ্টির সাথে সড়ক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, জেলা কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রায় 270+ বড় স্থাপনা, এগুলো আমরা নির্ধারণ করেছি যেগুলো আমাদের উচ্ছেদ কার্যক্রমের আওতাভুক্ত। মাইকিং করে জানানো হয়েছে যে আগামী 3 দিন পরে আমরা নিয়মিত উচ্ছেদে যাব, আপনারা আপনাদের যে স্থাপনা আছে এবং মালামাল আছে সেগুলো সরিয়ে নেন। তো এরপরেও যারা স্বপ্রণোদিত হয়ে না সরিয়ে নিচ্ছে, আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। শিগগিরই সেটি পর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে কথা জানান তিনি। অবশ্য পরিকল্পনাটি পর্যালোচনা করলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন না ট্রাম্প। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে ফের ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথাও বলেন। প্রেসিডেন্টের দাবি, গত 47 বছর ধরে মানবতা ও বিশ্বের যে অপূরণীয় ক্ষতি ইরান করেছে তার যথাযথ মূল্য এখনো পরিশোধ করেনি দেশটি। এদিকে ওয়াশিংটনের কাছে পাঠানো 14 দফা প্রস্তাবে লেবানন সহ সকল ফ্রন্টে আগ্রাসন বন্ধ, নৌ অবরোধ তুলে নেওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত বহাল রেখেছে তেহরান। ইরান আমাদের সাথে সমঝোতায় আসতে চায়, কারণ এখন তারা পুরোপুরি বিপর্যস্ত। এমনকি এখন নেতৃত্ব কে দিচ্ছে সেটা বুঝতেই হিমশিম খাচ্ছে তারা। তবে এবার যদি ইরান বেপরোয়া কোনো আচরণ করে, তবে ফের তাদের উপর হামলা করার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। মার্কিন অবরোধ, যুদ্ধজাহাজের নজরদারি আর কড়া সামুদ্রিক নিয়ন্ত্রণ সবকিছুর মাঝেও থেমে নেই ইরানের তেল রপ্তানি। ওয়াশিংটনের দাবি, অবরোধে থমকে গেছে তেহরানের তেল বাণিজ্য। কিন্তু প্রায় $22 কোটি তেল ভর্তি এক সুপার ট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে পৌঁছে গেছে এশিয়া প্যাসিফিকে। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের দাবি আর তথ্য নিয়ে। ইরানের অর্থনীতির লাইফলাইন বলা হয় হরমুজ প্রণালীকে। তেহরানের আমদানি রফতানি সিংহভাগই পরিচালিত হয় এই নৌপথ দিয়ে। শুধু ইরান নয়, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালী। ইরান যুদ্ধ শুরুর পর ব্যস্ততম এই নৌ রুটে প্রায় 3 সপ্তাহ ধরে চলছে মার্কিন অবরোধ। প্রতিদিন $500 মিলিয়ন লোকসান হচ্ছে তেহরানের, এমন দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। মার্কিন অবরোধ আর কড়া নজরদারির মাঝেও চলছে ইরানের তেল রপ্তানি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে দেশটির একটি সুপার ট্যাঙ্কার। এমনটা জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স। তথ্য অনুযায়ী ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন বিশাল এই জাহাজটির নাম হিউজ, যা এই মুহূর্তে প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। বর্তমান বাজার অনুযায়ী এই পরিমাণ জ্বালানির মূল্য প্রায় 22 কোটি মার্কিন ডলার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্যাঙ্কার ট্র্যাকার্স জানায় 1 সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটি সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গেছে। বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে এটি। সংস্থাটি আরও জানায়, গত 13 এপ্রিল হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের ঘোষণার সময় ইরানের জলসীমায় ছিল হিউজ। গত 20 মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরুর পর থেকেই জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখে। ফলে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে অন্তত 52টি ইরানি জাহাজ। তবে যুক্তরাষ্ট্র বলছে, অবরোধ শুরুর পর থেকে ইরানের অন্তত 41টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে তারা। তবে মার্কিন অবরোধ সত্ত্বেও হিউজের এই সাফল্য জানান দিচ্ছে ইরান এখন বিকল্প পথ খুঁজে আন্তর্জাতিক বাজারে তেল পৌঁছে দিতে সক্ষম। ফলে এই সমুদ্রপথের লড়াই আরও জটিল আকার ধারণ করার শঙ্কা দেখা দিয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মস্কোর দাবি, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 2 শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভেতরে ইউক্রেনের ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। অন্যদিকে কিয়েভ জানিয়েছে, পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক ফ্রন্টে রুশ বাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা। একই সঙ্গে রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে তারা। এদিকে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় রুশ হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। এই হামলায় কয়েকটি ভবনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই হামলায় ওডেসার বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একটি আসন ছাড়া বাকি 293টি আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে আগামীকাল। ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার ফলতায় বাতিল করা হয়েছে ভোট। ফলাফলের পর পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যটির নির্বাচন কমিশন। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানান, ফলতার 285টি বুথেই ফের ভোট গ্রহণ হবে আগামী 21 মে। 24 মে আসনের ভোট গণনা ও ফল প্রকাশ হবে। নির্বাচন কমিশনের ভাষায় এটাকে ফ্রেশ পোল বলা হচ্ছে। এমন ক্ষেত্রে বিতর্কিত বুথগুলোতে পুনরায় ভোট হলেও বিধানসভার পুরো একটি আসনে নতুন করে ভোট গ্রহণের ঘটনা ঘটেনি আগে। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ অন্য বিরোধী দলগুলো। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।